আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এই অধ্যায়ের 35 থেকে 40 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা এখানে আলোচনা করব। প্রথমেই দেখো 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিটার থেকে ফুট এবং ফুট থেকে মিটারে রূপান্তর করার জন্য একটি প্রোগ্রাম লেখো। আমরা ফুট থেকে মিটার, মিটার থেকে ফুট এরকম কনভার্ট করি না, সেই কনভারসেশনটাই আমরা প্রোগ্রামের মাধ্যমে করব। নিম্নে প্রোগ্রামটি কোড দেওয়া হলো। প্রথমেই আমাদের হচ্ছে প্রিন্ট হিসাবে আমরা রেখেছি ফুট থেকে মিটারে ট্রান্সফার করতে বলছে সেটা, আর 2 নাম্বার কি বলছে যে মিটার থেকে ফুটে, এটা আমরা প্রিন্ট হিসাবে রেখেছি। এখন আমাদের এখানে কি নাম্বার চুজ করতে হবে, যে নাম্বারটা তুমি মিটার থেকে ফুটে নিতে চাও বা ফুট থেকে মিটার নিতে চাও। ধরে নাও তুমি 25 এই সংখ্যাটাকে ফুট থেকে মিটার নিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি চুজ করে নিলা কি নাম্বার, ইনসার্ট আ ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার নাম্বার, সো এটা ইন্ট, এবং আমরা নিলাম ইনপুট ইন্টার দ্য চুজ, মানে যে চুজের নাম্বারটা সেটা এখানে লিখতে বলছে। তার মানে এখানে কী হবে 25, আমি ধরে নিছি আর কি। এবার ইফ চুজ ইকুয়াল 1, যদি এটার 1-এর সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, নাম্বারটা ফ্লোট, মানে যখন মিটার থেকে ফুট থেকে মিটার নিব সেটা কিন্তু আমাদের দশমিক সংখ্যায় আসতে পারে, তার জন্য আমরা হচ্ছে ফ্লোট হিসাবে এখানে লিখেছি ফ্লোট ইনপুট ইন্টার নাম্বার অফ ফিট। ঠিক আছে, তাহলে ফিটে যেহেতু কনভার্ট করছি বা ফুটে কনভার্ট করছি, সে তার জন্য আমরা কি করেছি এখানে যে ইন্টার দ্য নাম্বার অফ ফিট, তাহলে এখন এখানে ফিটের নাম্বারটা লিখতে হবে, অর্থাৎ 25 ধরো, ওইটা এখানে লিখে নিতে বলছে। এবার এই ফিটের নাম্বারটা কি করতে চাচ্ছি, মিটারে কনভার্ট করতে যাচ্ছি, তাই মিটার লিখলাম। এবং আমরা জানি যে কোনো সংখ্যাকে তুমি যখন ফিট থেকে মিটারে নাও তখন আমাকে সেই সংখ্যাটাকে ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হয়, ভাগ করতে হয় হচ্ছে 3.28 দ্বারা ভাগ করতে হয়। তোমরা ভাগ করে দেখো, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের 25-এর মিটারের কনভার্ট হয়ে যাবে তখন। ঠিক আছে, ভাগ করার পরে। তাহলে আমাদের এখানে এটাই হচ্ছে শর্তটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে নাম্বারটাকে তুমি কনভার্ট করতে চাচ্ছ সেই নাম্বারটা দিবা এবং 3.28 দ্বারা ভাগ করবা, এবং যেটা আসবে সেটাই হচ্ছে তোমার মিটারে কনভার্ট হবে, সেটাই হচ্ছে মিটারে কনভার্ট হবে। আচ্ছা, যদি এই কাজটা হচ্ছে মিটারের জন্য, আর এলস হচ্ছে ব্যবহার করা হয়েছে আমাদের এখানে মিটার থেকে ফিটে আনার জন্য। ঠিক আছে, পরেরটা কি বলছিল, মিটার থেকে ফিটে আনার জন্য। সো এখানে আমি ফিটের জায়গায় মিটার দিব, আর এখানে মিটারের জায়গায় ফিট দিব, যেহেতু ফিটে কনভার্ট করছি। অ্যান্ড এখানে ভাগ করছিলাম, আর মিটারের ক্ষেত্রে মিটার থেকে ফুটে যদি কনভার্ট করতে হয় তাহলে উল্টা হয়, ভাগের জায়গায় গুণ হয়ে যায়, অর্থাৎ 3.28 আমি যদি গুণ করে দিই তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি বলতো, সেটাই হচ্ছে আমাদের ফিট নাম্বার। ঠিক আছে, তাহলে ধরো তুমি 25-কে ভাগ করলে কত আসে, চলো দেখি। আমরা এটা এখানে করছি, দেখো এই যে এখানে কিন্তু আমাদের আউটপুটটা দেওয়া আছে। এই যে প্রোগ্রামটি রান করার পর প্রাপ্ত নমুনা ফল ফিট থেকে মিটারে, অর্থাৎ ফুট থেকে মিটারে কনভার্ট হয়েছে। এই যে দেখো নাম্বার হচ্ছে 25, যেটা হচ্ছে ফিটে ছিল, অ্যান্ড মিটারে কনভার্ট করার পর আসছে হচ্ছে 7.622। তোমরা একটু করে দেখো ক্যালকুলেটারে, এটাই আসবে। আবার হচ্ছে আমরা পরেরটা করছি কি, পরেরটা হচ্ছে মিটার থেকে ফিটে নিছি, তাহলে মিটার আমি ধরে নিয়েছি মিটার হলো 60 মিটারকে আমি হচ্ছে ফিটে কনভার্ট করছি, এবং সেটা আসছে হচ্ছে 196.800। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটর করে দেখাই তোমাদের। দেখো এখানে কি বলা আছে, এই যে দেখো আমি 25-কে এই যে 25-কে ভাগ করছি, এই যে ভাগ করছি হচ্ছে 3.28 দ্বারা। হ্যাঁ, এই যে 28 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে যে আসছে হচ্ছে 7.62 হচ্ছে 19, তাহলে এখানে এটাই দিছে 6219, মানে 2ই ধরা হয় লাস্টে। আচ্ছা, আর পরটা হচ্ছে 60 মিটারকে আমি কনভার্ট করছি মিটার থেকে ফিটে কনভার্ট করার জন্য গুণ করতে হয়, আমরা জানি। গুণ করব কত, 3.28 গুণ করে দিব, যেটা আসবে সেটাই অ্যান্সার। অ্যান্ড অ্যাকুরেটলি এটাই আসছে 196.8 আসছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পারছো কিভাবে করা হয়েছে। আমাদেরকে আগে জানতে হবে শর্তটা কি। ঠিক আছে, যে কিভাবে ফিট থেকে কনভার্টে করতে হয়, সেই কনভার্টের শর্তটা আমাদের জানতে হবে, তাহলে আমরা প্রোগ্রামটা ইজিলি লিখে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে দেখো
পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, প্রদত্ত কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য তা নির্ণয়ের জন্য একটি পাইথন প্রোগ্রাম লেখো। এখন তোমার একটা সংখ্যা সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি জিরো, মানটা জিরো, এটা নির্ণয় করার একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তাহলে নিচে প্রোগ্রামটি কোড লেখা হলো। সো নাম্বার, যে নাম্বার আমি নিয়েছি সেটা ধনাত্মক ঋণাত্মক না কি তা তো জানি না, তো সেই ক্ষেত্রে সেটা তো একটা সংখ্যা, সংখ্যার জন্য আমি নাম্বারটা ব্যবহার করেছি। সো নাম্বারের শর্ট ফর্ম হলো NUM, অ্যান্ড এটা অবশ্যই ইন্টিজার নাম্বার হতে হবে, কারণ ধনাত্মক ঋণাত্মক যাই বলো না কেন সেটা সবসময় আমাদের ইন্টিজার নাম্বার হয়। তাহলে এই ইন্টিজার নাম্বার নিলাম। এবার ইন্টিজার নাম্বারের মধ্যে ইনপুট নিচ্ছি হচ্ছে ইনসার্ট আ নাম্বার, যে নাম্বারটা আমি নিতে চাচ্ছি সে নাম্বার দিব। এবার শর্ত, ইফ নাম্বার হচ্ছে লেস দেন জিরো, জিরোর থেকে ছোট হয় তাহলে কি হবে, সরি গ্রেটার দেন জিরো, তাহলে জিরোর থেকে যদি বড় হয়, ঠিক আছে, এটা গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে কি হবে, জিরোর থেকে বড় মানে এটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যা, তার মানে প্রিন্ট হবে হচ্ছে কি দ্য নাম্বার ইজ আ পজিটিভ, তার মানে নাম্বারটি ধনাত্মক। আর যদি শূন্য থেকে কম হয় তাহলে কি হবে, শূন্য থেকে যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক হবে, বোঝা যাচ্ছে। তাহলে এই শর্ত যদি পূরণ না করে তাহলে কি কোথায় আসবে, শর্তটা যদি পূরণ না হয় তাহলে এটা আবার এখানে চলে আসবে। শর্ত পূরণ হচ্ছে না ধরো, তাহলে কি হচ্ছে এলিফে চলে আসলো, এলিফ নাম্বার জিরোর কম, তাহলে জিরোর কম মানে কি লেস দেন জিরো, তাহলে প্রিন্ট হবে কি দ্য নাম্বার ইজ আ নেগেটিভ, তাহলে নাম্বারটি ঋণাত্মক। আচ্ছা, যদি এই দুইটার একটাও না মানে তাহলে এলস হবে, এলস অন্যথায়, এলসের বাংলা কি অন্যথায়, অন্যথায় কি হবে, অন্যথায় প্রিন্ট হবে দিস ইজ আ জিরো, মানে এটা ধনাত্মক না ঋণাত্মক না, তার মানে দেয়ার ইজ আ নাম্বার ইজ আ জিরো, তার মানে এই নাম্বারটি হচ্ছে জিরো। তাহলে এইটাই হইলো। এখন আমরা আউটপুট কি আসবে আমরা সবাই জানি, আউটপুট হচ্ছে আমি এই ইনপুটের মধ্যে যা লিখছি এইটা আসবে, এবং এখানে একটা সংখ্যা যেটা আসবে সেটা হতে পারে ধনাত্মক ঋণাত্মক যেই হোক, এই সংখ্যাটা এখানে বসানো হবে। বসানোর পরে যদি এখানে ধনাত্মক হয় তাহলে এটা প্রিন্ট হবে, যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এটা প্রিন্ট হবে, আর যদি দুইটার একটাও কন্ডিশন না থাকে তাহলে এটা প্রিন্ট হবে, যে কোনো একটা হবে, তাই তো। আচ্ছা চলো আমরা একটু দেখি আউটপুট তারা কি করছে। আর আমরা তো ইতিমধ্যে বলছি এইটুকু হচ্ছে আমাদের ইনপুটের অংশ। হ্যাঁ, প্রোগ্রামে আমি এইটুকু রান করি এবং পরবর্তীতে রান করার পর প্রাপ্ত নমুনা ফল আমি পরে এটা দেখতে পাই, নিচের অংশটুকু। এবং নিচের অংশটুকুতে কি বলা হয়েছে দেখি, এই যে ইনসার্ট আ নাম্বার ইজ 7, 7 কি নাম্বার, 7 ইজ আ পজিটিভ নাম্বার, তাহলে বোঝাই যাচ্ছে দ্য নাম্বার ইজ আ পজিটিভ। আচ্ছা, তারপরে 37 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ম্যাচ স্টেটমেন্ট কি, এর ফরম্যাট লেখো। ম্যাচ স্টেটমেন্টের ফরম্যাট সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। পাইথন প্রোগ্রামে এলস স্টেটমেন্ট এর অনুরূপ কাজ, অর্থাৎ একাধিক স্টেটমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেটমেন্ট নির্বাহিতর জন্য ম্যাচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মূলত বেশি 37 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ম্যাচ স্টেটমেন্ট কি এবং এর ফরম্যাট লেখো, মানে কিভাবে এটা লিখতে হয় এর ফরম্যাটটা লিখতে বলা হয়েছে। মানে পুরোপুরি টোটাল প্রোগ্রামকে লিখতে হবে এরকম কিছু না, আমাকে ফরম্যাট লিখতে বলা হয়েছে, ঠিক আছে। এখন পাইথন প্রোগ্রামে আমরা এলিফ স্টেটমেন্ট পড়ছি না, এই এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজ এর মতনই কাজ করে আর কি ম্যাচ স্টেটমেন্ট, ঠিক আছে। অর্থাৎ একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত জন্য ম্যাচ স্টেটমেন্ট ব্যবহার হয়, অর্থাৎ একাধিক স্টেটমেন্ট ব্যবহারের জন্য এই ম্যাচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। মূলত বেশি সংখ্যক এলিফ স্টেটমেন্ট এর পরিবর্তে ম্যাচ স্টেটমেন্ট ব্যবহার হয়, অর্থাৎ অনেকবার ধরো এলিফ স্টেটমেন্ট ব্যবহার করা যায় আমি বলছিলাম, তো তার বদলে ম্যাচ স্টেটমেন্ট দিলে অতবার আমাকে আর কি করতে হয় না, এলিফ স্টেটমেন্ট বারবার লিখতে হয় না। তাহলে ম্যাচ স্টেটমেন্টের ফরম্যাট নিম্নে দেওয়া হলো, এখন ফরম্যাটটা তারা দিবে কিভাবে দেখো, এই যে ম্যাচ স্টেটমেন্ট লিখছে, হ্যাঁ এই যে ম্যাচ এক্সপি। তাহলে ম্যাচ স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমত কেস ভ্যালু 1 দিয়ে ব্লক 1, কেস ভ্যালু 2 দিয়ে ব্লক 2, কেস ভ্যালু 3 দিয়ে ব্লক 3, এভাবে করে লাস্ট অফ অল আমাদের কি করতে হবে, কেস ডিফল্ট দেন ব্লক, ঠিক আছে। এইটুকু লিখে দিয়ে ব্লক এন ডট 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 দিয়ে শেষ করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের ফরম্যাটটা, যে ধরো তোমার কোনো স্টেটমেন্ট লিখতে হবে তাহলে তুমি একবারে সব লিখবা, যে
ম্যাচ স্টেটমেন্ট লিখে দেন তারপরে তোমার যতগুলো শর্ত আছে যে ভ্যালু নাম্বার 1 ভ্যালু নাম্বার 2 ভ্যালু নাম্বার 3 করে একাধিক ভ্যালু একসাথে দেওয়া যাবে। ওখানে যেমন একবার এলিফ দিয়ে শর্ত দিয়ে তারপর প্রিন্ট দিতেছে, তারপর আবারও এলিফ লিখে শর্ত দিয়ে আবার প্রিন্ট দিতেছে, বারবার এলিফ কথাটা লিখতে হচ্ছে, এলিফ স্টেটমেন্ট কথাটা লিখতে হচ্ছে। কিন্তু এখানে আমাকে এতবার ম্যাচ স্টেটমেন্ট বারবার লিখতে হচ্ছে না, একবার খালি ম্যাচ স্টেটমেন্টের ম্যাচ ইএক্সপি লিখে ডিরেক্ট আমি পরপর প্রিন্টগুলো দিয়ে যেতে পারবো। এই কথাটা এখানে বলা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 38 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর যেমন ভাওয়েল না কনসোনেন্ট এটা জানার জন্য একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। আমরা ভাওয়েল কনসোনেন্ট পড়ছি না, ভাওয়েল কি এ ই আই ও ইউ এগুলোকে কি বলা হয়, ভাওয়েল বলা হয়। তো ভাওয়েল আমরা জানতে হবে আগে ভাওয়েলগুলো কোনগুলো, তারপর আমাকে প্রোগ্রামগুলো লেখা শিখতে হবে। তাহলে নিম্নে প্রোগ্রামটি কোড লেখা হলো। তাহলে প্রথমে কি করব, প্রথমে এটা কি, এটা এক ধরনের লেটার, তাই তো, লেটার নিয়ে কাজ করছি, এ বি সি ডি এগুলো তো লেটার, তাই না। তাহলে এখানে ক্যারেক্টার লিখছে, ঠিক আছে, বা ক্রাইটেরিয়া CRA কি ইনপুট নিয়েছে, ইনসার্ট আ লেটার, যে লেটারটা তুমি নিচ্ছ সেটা কি টাইপের লেটার সেটা দেওয়ার জন্য ইনসার্ট আ লেটার। ওকে, তারপরে যে ম্যাচ স্টেটমেন্ট দিছে, যে ম্যাচ হচ্ছে ক্রাইটেরিয়া, ম্যাচ ক্রাইটেরিয়ায় এই যে কেস এ এর জন্য কি হবে প্রিন্ট, এই যে দেখো ক্রাইটেরিয়া ইজ আ ভাওয়েল, তার মানে হচ্ছে এই ক্রাইটেরিয়ার এ হলো ভাওয়েল। আবারও পরে আবারও কি লিখছে, কেস ই, কেস ই এর জন্য কি হবে, এখানে ভ্যালু বা নাম্বারও বসাইতে পারি, যে ধরো বলা হলো কোনগুলো জোড় সংখ্যা, তো ইনসার্ট আ অড নাম্বার বা ইভেন নাম্বার, সেই ক্ষেত্রে ধরো এখানে অড অ্যান্ড ইভেন নাম্বারগুলো বসে লেখা যেতে পারে, প্রিন্ট করা যেতে পারে। আচ্ছা, তাহলে কেস ই প্রিন্ট কি করব, এই যে ক্রাইটেরিয়া ইজ আ ভাওয়েল, কখন, এই যে এ হলো ভাওয়েল, ই হলো ভাওয়েল, এটা দেখে দেখে আমরা চিনতে পারছি। এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা লাইনই লিখেছি পরপর, এই যে কেস এ এর জন্য, কেস ই এর জন্য, কেস আই এর জন্য, কেস ও এর জন্য, ইউ এর জন্য। আমরা জানি 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, তাহলে এই 5টা ভাওয়েলের জন্য আলাদা আলাদা ভাবে আমাকে কিন্তু বারবার লিখতে হয় নাই, কেস আই এর জায়গায় আবার লিখতে হয় নাই, যে ম্যাচ স্টেটমেন্ট লিখতে হয়েছে বারবার, ম্যাচ ইএক্সপি লিখতে হয়েছে, লিখতে হয় নাই। তাহলে আমাকে একবারে আমি সবগুলো লিখলাম, আর লাস্ট অফ অল যদি এগুলো না হয় তাহলে কি হবে, কেস, এই যে দেখো একটা কি দিছে, আন্ডারস্কোর দিছে, তাহলে কেস আন্ডারস্কোর কি, কেস আন্ডারস্কোর প্রিন্ট ক্রাইটেরিয়া ইজ আ কনসোনেন্ট। যদি এগুলো না মানে, এই ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে কি হবে, যেইটাই আসুক না কেন, এ ই আই ও ইউ বাদে, যেহেতু এখানে দেখছো আন্ডারস্কোর দিছে, কোনো কিন্তু আলাদা করে লেটার দেয় নাই, তাহলে যদি কোনোটা এই 5টার বাহিরে আসে তাহলে বুঝতে হবে দেয়ার ইজ আ কনসোনেন্ট লেটার। ওকে, এই ছিল আমাদের প্রোগ্রাম। এন্ড প্রোগ্রামটা রান করার পরে ফলাফল কি আসবে, প্রোগ্রামটি রান করার প্রাপ্ত ফলাফলে বলা হয়েছে যে ইন্টার দ্য লেটার। এখন লেটারটা তোমাকে ইন্টার করতে বলছে, কি দিছে তারা, এ দিছে, এ কি, এ একটা ভাওয়েল, তার মানে বোঝাই যাচ্ছে এ ইজ আ ভাওয়েল, তাই না। আর যদি এ ই আই ও ইউ এর বাদে কি আসছে, এখানে কি দিছে, ইন্টার দ্য লেটার, কি দিছে এখানে, ডি দিছে, তাহলে এটা কি ভাওয়েল না, দেয়ার ইজ আ নট আ ভাওয়েল, তার মানে বোঝাই যাচ্ছে ডি ইজ আ কনসোনেন্ট, তাই তো। আচ্ছা, এই ছিল আমাদের রান করার পরে, প্রোগ্রাম রান করার পরে আউটপুট আর ইনপুট তো আমরা দেখতেই পেয়েছি। এবার আমরা 39 নম্বর কোশ্চেনে চলে যাব। 39 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 3টি পূর্ণ সংখ্যার মধ্য থেকে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লেখো। অর্থাৎ 3টা আমাদের পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এই পূর্ণ সংখ্যাটার মধ্যে কোনটা আর কি বড় সংখ্যা, এটা আমাদের বের করতে হবে। এখন প্রোগ্রাম দেওয়াই আছে, দেখো 3টা বড় সংখ্যা আমরা লিখবো, এখানে দেখাই যাচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 3টা নাম্বার নিছি, তাই তো, 3টা নাম্বার নিতে বলছে। এবার আমাদের এখানে এই যে দেখো, যেহেতু এটা আমাদের কি নাম্বার, ইন্টিজার নাম্বার, তাই ইন্ট ব্যবহার করছি, দেন লিখেছি ইনপুট ইনসার্ট আ ইন্টিজার নাম্বার 1, ইনসার্ট, তারপরে দেখো নাম্বার 2 এ আবার কি দিছি, এই যে ইন্টার হচ্ছে ইন্টিজার নাম্বার 2, তারপর হচ্ছে নাম্বার 2 তে আবার কি দিছি, ইনপুটের মধ্যে ইন্টার ইন্টিজার নাম্বার 3, তাহলে 1 2 3 দেওয়ার পরে আমরা কিন্তু এই যে ডট দিয়ে আবার কি, এখানে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুলো এই সাইডে করা দরকার ছিল, যেহেতু এই সাইড জায়গা হয়নি তাই আমরা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে চলে গেছে। বেসিক্যালি এটা যখন তোমরা খাতায় লিখবা পরপরই এই যে এই জায়গায় ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে এভাবে করে দিবা, ওকে। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা 3টা কি নিলাম, ইনপুট নিলাম। এবার শর্ত কি, শর্ত হচ্ছে সব থেকে
তিনটি পূর্ণ সংখ্যার মধ্য থেকে বড় সংখ্যাটি বের করো। তাহলে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের শর্ত হলো ইফ যদি নাম্বার 1 কি হয় 2 এর সমান বা 2 এর বড় হয়, 2 এর সমান বা 2 এর বড় হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হয়, তাহলে অথবা নাম্বার 1 আবার যদি 3 এরও বড় হয় এবং 3 এর সমানও যদি হয়, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে নাম্বার 1 ইজ আ লার্জেস্ট নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে নাম্বার 1 কি হবে সবথেকে বড় নাম্বার বা লার্জেস্ট নাম্বার হবে। আচ্ছা, আবার নাম্বার 2 এর ক্ষেত্রে বলছে এলিফ যদি এই শর্ত পূরণ না করে, তাহলে নাম্বার 2 এবং নাম্বার 1, 2 যদি 1 এর থেকে বড় হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে 2 যদি 1 এর থেকে বড় হয় অথবা সমান হয় সেই ক্ষেত্রে 2 বড়, আবার 3 যদি 1 এর থেকে বড় হয় অথবা 3 এর সমান হয় তাহলে 2 বড়। তাহলে কি হবে দ্য প্রিন্ট নাম্বার 2 ইজ আ লার্জেস্ট নাম্বার। আর যদি এই কন্ডিশন কোনোটাই ফুলফিল না করে এলিফ কি হবে নাম্বার 3 ইজ আ লার্জেস্ট নাম্বার। তাহলে এখানে কি করলাম, এখানে আমাদের কি আউটপুট হিসেবে আসবে, আউটপুট হিসেবে আসবে হলো এই যে ইনপুটের এই যে এই মানটা আসবে, এই মানগুলো আসবে এবং সেই অনুসারে যেই মানটা বসাবে সেই অনুসারে প্রিন্ট, যদি এই শর্ত পূরণ করে তাহলে এইটা প্রিন্ট হবে, যদি এই শর্ত পূরণ না করে তাহলে এইটা প্রিন্ট হবে, আর যদি এই দুইটার একটাও পূরণ না করে তাহলে লাস্টে এটা প্রিন্ট হবে। আউটপুট দেখি আমরা, চলো। এই যে ফলাফল দেখছো, এই যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, তাহলে প্রথমে 10 20 30 তিনোটার মধ্যে যাচাই করছে, তিনটার মধ্যে সব থেকে বড় কি 30, তাহলে লাস্টেরটা এই যে ইফেরটা আউটপুট হিসেবে পাইছি যে 30 ইজ আ লার্জেস্ট নাম্বার। 30 হচ্ছে আমাদের এখানে 30 ইজ আ লার্জেস্ট নাম্বার, তাহলে 30 ইজ আ বিগ নাম্বার। তার মানে বোঝাই যাচ্ছে এখানে 30ই হচ্ছে সব থেকে বড় সংখ্যা ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো সংখ্যাটা কিন্তু আমাদের পরে বসাইতে হয়, এটা খেয়াল করে দেখছো, আমরা যে কোনো এইজের ক্ষেত্রে বলো ইয়ারের ক্ষেত্রে বলো পরে যখন আমরা নমুনা করি তখন আমাদের লাস্টে যে এটা বসাইতে হয়। 40 নাম্বার কোশ্চেনে আমরা কি বলছে দেখবো, বলছে কখন লুপ ব্যবহার করা হয়, মানে আমরা এই যে এত ফর লুপ ওয়াইল লুপ পড়ছি, এলস স্টেটমেন্ট, এই যে এত স্টেটমেন্ট কখন এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, লুপ বিষয়টা আলাদা আর স্টেটমেন্টের বিষয়টা আলাদা। স্টেটমেন্ট হলো শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট ব্যবহার করা হয়, লুপ হচ্ছে পুনরায় যদি কোনো কিছু মানে ঘটে, যেমন ধরো তোমার প্রথমে বলা হলো যে পুনরাবৃত্তি কোনো কিছু, ধরো তুমি বললা যে তোমার স্কুলের নাম 10 বার লিখতে হবে কোনো একটা জায়গায়, তার মানে কি পুনরাবৃত্তি হচ্ছে, বা তোমার নামটাই ধরো একটা ফর্মে 3 জায়গায় লিখতে হবে, তার মানে কি তোমার নামটা বারবার লিখতে হচ্ছে, কয়বার 3 বার লিখছো, এই যে পুনরাবৃত্তি ঘটে সেই পুনরাবৃত্তি ঘটার ক্ষেত্রে এই লুপের ব্যবহার করা হয়ে থাকে। তো চলো আমরা এখানে কি বলা হয়েছে দেখি, মাঝে মাঝে প্রোগ্রামের ক্ষেত্রে কিছু কাজ বারবার করতে হয়, বারবার করার ক্ষেত্রে আমরা এই লুপ ব্যবহার করে থাকি। প্রোগ্রামের একই কাজ একাধিকবার সম্পূর্ণ করার প্রয়োজন হলে লুপ ব্যবহার করতে হয়। লুপ ব্যবহার করলে পুনরাবৃত্তিমূলক কাজগুলো সম্পূর্ণ করা যায় এবং কোডের হচ্ছে পুনরাবৃত্তি এড়ানো যায়, অর্থাৎ আমাদের বারবার একই কোড লেখা লাগে না, তাই বলছে যে কোডের পুনরাবৃত্তি এড়ানো যায়। ঠিক আছে, তার মানে কোনো একটা কাজ যদি বারবার করা লাগে, ঠিক আছে, বারবার করা লাগে, সেই ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করে থাকি, লুপের ব্যবহার করে থাকি। কি কি লুপ আছে, ওয়াইল লুপ, ফর লুপ, আরও অনেক টাইপের লুপ রয়েছে যে লুপগুলো আমরা প্রোগ্রামের মধ্যে নেক্সট ক্লাসে দেখতে পারবো। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।